সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প গভীর রাতের কান্না। এখন অল্প অল্প শীত পড়ছে, তাই না? রাতে চারিদিক অন্ধকার করে ভূতের গল্প শুনতে কিন্তু মন্দ লাগবে না। তাহলে চলুন আজকে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেটি শোনানো যাক। শুনতে থাকুন আজকের গল্প গভীর রাতের কান্না। আনন্দ আর প্রদীপ সেদিন একটা চায়ের দোকানে বসে গল্প করছিল। হঠাৎ ভূতের কথা ওঠায় আনন্দ বলল, আমি ওসব ভূত প্রেত বিশ্বাস করি না। প্রদীপ বলল, আমি বিশ্বাস করি। ভূত প্রেত একেবারে আজগুবি কথা নয়, ভূত সত্যিই আছে। আনন্দ বলল, তুই কি ভূত দেখেছিস? প্রদীপ বলল, আলবাত দেখেছি। আনন্দ বলল, তাই নাকি? বল তাহলে কোথায় দেখেছিস? প্রদীপ বলল, শোন তাহলে। এই বলে প্রদীপ 2 কাপ চায়ের অর্ডার দিয়ে সিগারেট ধরিয়ে বলতে আরম্ভ করল, আমার কাঠের ব্যবসা, তাই যখন প্রয়োজন হয় আমাকে কাঠের জন্য আসাম, উত্তরবঙ্গ, বিহারে যেতে হয়। হঠাৎ একবার প্রয়োজন হলো আসাম যাবার। তখনও ব্রিজ তৈরি হয়নি, তাই গঙ্গাসাগর হয়ে কাটিহারের ওপর দিয়ে যেতে হতো শিলিগুড়ি বা আসাম। তখন স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্য, আর আলোর মধ্যে ছিল কেরোসিনের লণ্ঠন। এর কিছুটা দূরে রেল কোয়ার্টার, একটাতে থাকতো স্টেশন মাস্টার আর একটায় কেরানি ও অন্যান্য কর্মচারীরা। সারাদিনে মাত্র 2-3টে ট্রেন এলে স্টেশনটা একটু জমজমাট হতো। মাঝপথ ফাঁকা, জনমানব শূন্য। বিছানাপত্র বেঁধে খাবার কিছুর সঙ্গে নিয়ে যথাসময়ে শিয়ালদহ স্টেশনে গেলাম। ট্রেন ছাড়তে আর 10 মিনিট। টিকিট কাউন্টার থেকে একটা 2য় শ্রেণীর টিকিট কাটলাম। দেখতে দেখতে সময় হয়ে এলো, ট্রেন এলো। উঠে পড়লাম। স্টেশন পার হতেই চারিদিক অন্ধকার। সেই অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলল আসাম মেল। আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না। সব মিলিয়ে ছেলে মেয়ে 15 থেকে 16 জন মাত্র। সিট প্রায় ফাঁকা দেখে বিছানা পেতে শুয়ে পড়লাম। একখানা ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়েও পড়লাম। ভোরবেলা হকারদের গরম চা, গরম সিঙ্গারা ইত্যাদি বিভিন্ন কণ্ঠের চিৎকারে আর কুলিদের ওঠানামার দুমদাম শব্দে ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে চেয়ে দেখি সাহেবগঞ্জ স্টেশন, আর কাল বিলম্ব না করে বিছানা বগলে নিয়ে ব্যাগটা ঝুলিয়ে নেমে গেলাম। স্টেশনের বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে একটা চায়ের দোকানে চা নিলাম, সঙ্গে লুচি আলুর দম। চায়ের সঙ্গে সেগুলো ব্যবহার করে সকালের আহার শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে স্টিমারের ওপারে বেশ খানিকটা বালির ওপর দিয়ে হেঁটে উঠে বসলাম ট্রেনে। তখন রেলপথের অবস্থা ভালো ছিল না বলে অনেক সময় আস্তে আস্তে আবার থেমে থেমে যেত ট্রেন। কামরায় খুব লোক ছিল না, কাজে বেশ আরাম করে বসলাম। গাড়ি স্টার্ট দিল, কিন্তু খুব আস্তে আস্তে। বালির ওপর দিয়ে জোরে চালানো অসম্ভব। এইভাবেই গাড়িটা এলো মতিহার স্টেশনে। এখানে কিছু যাত্রী উঠল। এবার ট্রেন জোরে চলতে লাগলো। এখানে বয়সে খাবার অর্ডার নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই এলো কাটিহার স্টেশন। অনেক লোক এখানে ওঠানামা করতে লাগলো। আমার মাছ ভাতের অর্ডার ছিল, আমাকে বয় দিয়ে গেল। আমি দেরি না করে খাওয়ার পাট শেষ করে ফেললাম। সন্ধ্যার কিছু আগে শিলিগুড়িতে এসে পৌঁছালাম। এখানে গাড়ি প্রায় 20-25 মিনিট দাঁড়িয়েছিল। ভোরে এসে পৌঁছালাম আলিপুরদুয়ার স্টেশনে। স্টেশন মাস্টারের বয়স বেশি নয়, আর লোকটিও অমায়িক দেখলাম। তাকে জিজ্ঞেস করলাম, এখানে কোনো হোটেল বা থাকবার জায়গা আছে? স্টেশন মাস্টার বললেন,
এই জংলা জায়গায় হোটেল কোথায় পাবেন? এখানে বেশি যাত্রীও আসে না। তার কথা শুনে আমার চোখ কপালে উঠল। আজ 2 দিন স্নান হয়নি, এ অবস্থায় কোথায় যায়? আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন, আপনি বোধহয় প্রথম এখানে এসেছেন। আগে হ্যাঁ। স্টেশন মাস্টার বললেন, আসুন আসুন আমার সঙ্গে, এখানে আমার একটা মেস আছে, আপনি সেখানে 2-1 দিন ভালোই থাকতে পারবেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, ধন্যবাদ, আপনার অনুগ্রহের কথা আমার চিরদিন মনে থাকবে। রেলওয়ে কোয়ার্টারের মধ্যেই মেস। রেলের 10-12 জন কর্মচারী এখানে খায়। আমি মেসের একটা ঘরে বিছানাপত্র রেখে পাতকুয়ায় স্নান করে আহারাদি সমাপ্ত করে একজন রেল কর্মচারীকে জিজ্ঞাসা করলাম, এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে কি না? তিনি বললেন, কাছাকাছি বলতে এখান থেকে 2 মাইল দূরে একজন কাঠ চালান দেবার ঠিকাদার আছেন। কেন, আপনি কি কাঠের ব্যবসা করেন? আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই তিনি বললেন, তাহলে ওর কাছেই যান, তাহলেই আপনার কাজ মিটে যাবে। তিনি লোকজন নিয়ে জঙ্গলে একপাশে বাংলো তৈরি করে বাস করেন। সব শুনে আমি খুশি হলাম। তাড়াতাড়ি কাজ শেষ করে কলকাতায় ফিরে যাবার উদ্দেশ্যে আমি দুপুরেই ঠিকাদারের বাংলোয় যাবার কথা বললাম। রেল কর্মচারী বললেন, এখন গেলে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তার চেয়ে আপনি সকালে উঠে যাবেন। এখানে আবার চিতাবাঘের ভয় আছে। আমি বললাম, উপায় নেই, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায়, সেজন্য কাজ মিটিয়ে ফেলতে চাই। আপনি বরং আমাকে পথের সন্ধান বলে দিন। তিনি বললেন, স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তা পাবেন, ওই রাস্তায় 1 মাইল এগিয়ে গেলে দেখবেন রাস্তাটা দুভাগ হয়ে গেছে। যেটা বাঁদিকে জঙ্গলের দিকে গেছে, আপনি সেদিকে গিয়ে দেখবেন একটা কাঠের বাংলো, ওইটাই ঠিকাদারের বাংলো। আমি আর অপেক্ষা না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিকাদারের বাংলোর উদ্দেশ্যে। চলেছি তো চলেছি, পথ যেন আর শেষ হয় না। শেষে ঠিকাদারের আস্তানায় এসে হাজির হলাম। ভাগ্যের জেরে তিনি তখন বাংলোতেই ছিলেন। ভদ্রলোক বাঙালি নয়। যত্ন করে আমায় বসালেন, চা খাওয়ালেন, তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম সেখান থেকে। তিনি বাংলোতে থাকতে বলছিলেন। আমি বললাম, ধন্যবাদ, থাকবার উপায় নেই, কলকাতায় ফিরতে হবে। ঠিক সময় মতো যদি স্টেশনে পৌঁছাতে পারি তাহলে রাতের ট্রেনেই কলকাতায় রওনা হব। এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। প্রায় 1 মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। দুপাশে জঙ্গল, টর্চ লাইটের ব্যাটারিও প্রায় শেষ। তাড়াতাড়ি নতুন ব্যাটারি নিতে ভুল হয়ে গেছে। ব্যাটারির অল্প আলোতে এগিয়ে চলেছি। হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম। চোখ দুটো দপদপ করে জ্বলছে। আমি বারবার আঁতকে উঠছিলাম। হঠাৎ এর মধ্যেই শুরু হলো প্রবল হাওয়া আর সেই সঙ্গে বৃষ্টি। কুকুরটা অন্ধকারে মিশে গেল। আমিও আশ্রয়ের আশায় ছুট দিলাম। কিছু দূরে এসে মনে হলো আমি অন্যদিকে এসেছি। এমন সময় বিদ্যুতের আলোয় খানিকটা দূরে দেখা গেল একখানা ঘর। আমি ছুটলাম সেই দিকে। ঘরের কাছে গিয়ে দেখলাম দরজাটা খোলা। আমি কোনো কিছু না ভেবে ভেতরে ঢুকে গেলাম। টর্চ লাইটটা জ্বেলে দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হয়, তবে ঘরের মধ্যে আসবাবপত্র কিছু নেই। চারিদিকে ধুলোবালি জমা হয়ে আছে। ভেতর দিকে একটা দরজা, সেটাও খোলা। সেই দরজা দিয়ে দেখলাম একটা ছোট্ট উঠান। বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না। যাই হোক, আশ্রয় যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যাক, এই ভেবে দরজার পাশে কাঠের মেঝের ওপরেই বসে পড়লাম। বৃষ্টি যেন থামতেই চায় না। যত রাত হয় বৃষ্টি আরও জোরে হয়। টর্চ লাইটের আলোতে হাতঘড়িটা দেখলাম, তখন রাত 1টা।
চুপ করে বসে আছি নিরুপায় হয়ে। হঠাৎ মাথার উপর ঝটপটানির শব্দ শুনে চমকে উঠে দেখি একটা বাদুড় আমার মাথার উপর ঘুরপাক খাচ্ছে। ঘুরতে ঘুরতে এক কোণে ঝুলে রইল। চোখ দুটো যে কি ভয়ঙ্কর, যেন আগুনের মতো জ্বলছে। ভয়ে কাঠ হয়ে বসে রইলাম। ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ আসছে। কখনো মনে হলো কেউ ঘুরে বেড়াচ্ছে, আবার পরক্ষণেই শোনা গেল বিচিত্র সব শব্দ। বাদুড়টা ডানা ঝাপটাতে ঝাপটাতে আমার মাথার উপর দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিছুক্ষণ কেটে গেল, কোনো শব্দ নেই। এমন সময়ে ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো। কান্নার শব্দে চমকে উঠলাম। বুঝলাম কোনো মেয়ে ছেলে কাঁদছে। ঘরে তাহলে লোকজন আছে, আমি তাহলে এখানে একা নই, এই ভেবে সাহস পেলাম। একবার ভাবলাম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা গলাবার। বৃষ্টি অনেকটা কমে এসেছে, কিন্তু কান্নার শব্দ কমেনি। একঘেয়ে কান্নার শব্দে অসহ্য হয়ে উঠলাম। ভাবলাম স্টেশনে ফিরে যাওয়াই উচিত ছিল। বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভেতরে গেলাম। সামনের ঘর থেকে কান্নার শব্দ আসছিল। দরজা খোলা ছিল। সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে। ঘরে লোকজন দূরের কথা, একটা আসবাবপত্রও নেই। শুধুমাত্র একটা পুরনো শাড়ি পরে আছে। টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসব, আবার কান্নার শব্দ হলো। কেউ কোথাও নেই, অথচ কাঁদছে কে? আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম, কে কাঁদছ? উত্তর দাও। সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর কে যেন হেসে উঠল। সেই হাসি শুনে বুকে রক্ত যেন জল হয়ে গেল। আমি ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতেই বন্ধ হয়ে গেল দরজা। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। আবার দরজা খুলে গেল। ঘরের কোণে যেখানে শাড়িটা পড়েছিল সেখানে দেখা গেল একটা অস্পষ্ট নারী মূর্তি। মূর্তিটা নাকি সুরে বলল, টর্চ জ্বালিও না, কেন কাঁদছি তাহলে শুনো। এই বলে ছায়ামূর্তি বলতে শুরু করল, আমি বাঙালি ঘরের মেয়ে, অল্প বয়সে বিধবা হই। আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল, জমি জমাও ছিল প্রচুর। সেই লোভে স্বামীর এক আত্মীয় আমাকে খুন করে কাঠের বাক্স করে আমায় পুঁতে দেয়। সেই থেকে আমি ভূত হয়ে আছি। ভূত হয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি, আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে আমার নামে গয়ায় যদি পিণ্ডি দাও। আচ্ছা, আপনি যে মুক্তি পেয়েছেন জানব কি করে? ভূতটা বলল, তুমি যেখানে পিণ্ড দেবে ফুল্গু নদীর ধারে, সেখানে ৮ মাইল দূরে দেখবে বালি আছে। তার উপর দেখবে আমার নাম, যেটা তোমায় দিলাম। তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে। আমি বাধ্য হয়ে বললাম, বেশ, তাই হবে। তাহলে এটা রাখো, কিন্তু বেইমানি করো না, তাহলে আমি তোমার ঘাড় মটকাবো। সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কি দিল। আমি পকেটে হাত দিতেই মেয়েটি বলল, এখানে নয়, কাল দেখো। গয়া যাবার খরচ আর আমার নাম লিখে দিলাম। তুমি ভুল পথে এসেছ, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তায়। স্টেশনের কাছাকাছি একটা জঙ্গল। সেখানে আসতেই ভোর হয়ে এলো। পেছন থেকে মেয়েটি বলল, আমি আর যেতে পারবো না, সকাল হয়ে গেছে। তারপর আমি পিছন ফিরে দেখি একটা নরকঙ্কাল যাচ্ছে। কি ভয়ঙ্কর দেখতে! আমার সারা দেহ তখন কাঁপছে। ওহ, এরই সঙ্গে আমি কাল সারা রাত একটা নোংরা বাড়িতে বন্দি ছিলাম।
স্টেশনে ফিরে এসে দেখলাম এক টুকরো নাম লেখা কাগজ ও একটা সোনার হার। কলকাতায় ফিরে সেটা বিক্রি করে গয়ায় পিণ্ড দিয়ে এসেছিলাম। এর মধ্যে দিয়েই শেষ হলো আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার পড়া গল্প যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমার এই ছোট্ট চ্যানেলটি আমার একটি স্বপ্ন। আমি চাই এই সুন্দর বিনোদন আপনাদের মধ্যে ছড়িয়ে যাক। তাই আমার পাশে থাকুন, আমার সহযাত্রী হয়ে থাকুন, আমার আপনজন এবং আমার পরিবার হয়ে থাকুন। আপনাদের এটুকু সহযোগিতা, একটা লাইক, একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক 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 কিছু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং নিজেদের আপনজনদেরকে যত্নে রাখবেন। আর আমাকে অবশ্যই অবশ্যই আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।